হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো সামনেই মাধ্যমিকের টেস্ট, এবং সে কথা মাথায় রেখে আজকের ভিডিওতে আমরা টেস্টে বা মাধ্যমিকে আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে একটি মক টেস্টের কোশ্চেন সাজিয়েছি। আর আজকের ভিডিওতে আমরা সেই কোশ্চেন পেপারটাই সম্পূর্ণভাবে আলোচনা করতে চলেছি। চলো দেখে নেওয়া যাক সেই মক টেস্টের কোশ্চেনে কোন কোন প্রশ্নগুলোকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। জিওগ্রাফি মক টেস্ট, ফুল মার্কস 90। তো প্রথমেই বলে রাখি, এখানে যে মক টেস্টের কোশ্চেনটি নিয়ে আলোচনা করা হচ্ছে এটি আমার করা, মানে আমি আমার ছাত্রছাত্রীদের ব্যাচে এই মক টেস্টটা নিয়েছি। তো এখানকার কোশ্চেন সেট আপ মাধ্যমিকের কোশ্চেন সেট আপ থেকে একটু আলাদা। যেমন এই কোশ্চেনে কোনো অপশান নেই। দ্বিতীয়ত এখানে শর্ট প্রশ্নগুলির মধ্যে আমাদের মাধ্যমিকে যেরকম থাকে এমসিকিউ, এসিকিউ, শূন্যস্থান, ডান স্তম্ভ, বাম স্তম্ভ, বিভিন্ন ভ্যারাইটি থাকে, বাট এখানে শর্ট প্রশ্নে কিন্তু সেরকম ভ্যারাইটি নেই। এখানে 36টা শর্ট প্রশ্ন দেওয়া হয়েছে, যার মধ্যে অধিকাংশই কিন্তু এসিকিউ। হ্যাঁ, দুই একটা অবশ্যই এমসিকিউ রয়েছে। অ্যাকচুয়ালি ছেলেমেয়েরা এমসিকিউ পার্ট থাকলে অনেক সময়ই বাড়ির থেকে সঠিকভাবে পড়ে আসে না ওই অপশানে আন্দাজে উত্তর দেওয়ার জন্য, তো যে কারণে আমি সেগুলোকে একটু অ্যাভয়েড করি। তো যাই হোক, শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই রয়েছে 1 মার্কসের 36টা শর্ট প্রশ্ন এখানে রয়েছে। প্রথম প্রশ্ন সেখানে রয়েছে, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে? যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস পায় তাকে অবরোহণ বলে। 2 নম্বর প্রশ্ন রয়েছে, সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাতকে কি বলে? সমুদ্র উপকূলে যদি গিরিখাত জলমগ্ন থাকে তখন তাকে আমরা ফিয়র্ড বলি। নেক্সট, হেটেরোস্পিয়ারের নিম্নতম স্তর কোনটি? হেটেরোস্পিয়ার মানে হচ্ছে আমাদের বিষমমণ্ডল, আর এই বিষমমণ্ডলের নিম্নতম স্তরটি হলো আণবিক নাইট্রোজেন স্তর। নেক্সট, ইউরোপের আল্পস পর্বত থেকে ইতালির অ্যাড্রিয়াটিক উপকূলের দিকে প্রবাহিত শীতল স্থানীয় বায়ুটির নাম কি? এর উত্তর হবে বোরা। 5 নম্বর প্রশ্ন, এল নিনোর প্রভাব লক্ষ্য করা যায় কোন মহাসাগরে? আমরা প্রত্যেকেই জানি এল নিনো এবং লা নিনার প্রভাব লক্ষ্য করা যায় শুধুমাত্র প্রশান্ত মহাসাগর এবং তার উপকূলবর্তী অঞ্চলে। তো এখানে চেয়েছে কোন মহাসাগরে, তাই উত্তর হবে প্রশান্ত মহাসাগরে। নেক্সট, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে কি বলে? চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলা হয় পেরিজি। নেক্সট প্রশ্নটা এমসিকিউ দেওয়া হয়েছে, দেখে নেওয়া যাক কি বলেছে। যে বর্জ্যটির পুনর্ব্যবহার সম্ভব নয় সেটি হলো, এখানে 4টে অপশান রেখেছি আমি, তা হলো লোহা, প্লাস্টিক, কাঁচ ও সবজির খোসা। এর মধ্যে সবজির খোসার কিন্তু পুনর্ব্যবহার সম্ভব নয়, তো উত্তর হবে সবজির খোসা। নেক্সট, ভারতের প্রথম রাজ্য পুনর্গঠন কমিশনে প্রস্তাবিত রাজ্যের সংখ্যা ছিল কটি? এর উত্তর হবে 14টি। নেক্সট, উত্তর ভারতের সিন্ধু সমভূমিতে চন্দ্রভাগা ও বিতস্তা নদীর মাঝে অবস্থিত পলিময় অঞ্চলকে বলে? এখানে 4টে অপশান রয়েছে। অপশানগুলি হলো বারি দোয়াব, রেচনা দোয়াব, চাঁচ দোয়াব এবং বিস্ত জলন্ধর দোয়াব। তো এর মধ্যেই উত্তর হবে চাঁচ দোয়াব, অর্থাৎ চন্দ্রভাগা ও বিতস্তা নদীর মাঝের যে দোয়াব অঞ্চল সেটি চাঁচ দোয়াব নামে পরিচিত। নেক্সট, দক্ষিণ ভারতের কেরলে গ্রীষ্মকালীন বৃষ্টিপাতকে কি বলে? কেরলে গ্রীষ্মকালে যে বৃষ্টিপাত হয়, যাকে দক্ষিণ ভারতের কালবৈশাখীও বলে, এটি ওই স্থানীয় ভাষায় আম্রবৃষ্টি নামে পরিচিত। তো উত্তর হবে আম্রবৃষ্টি। নেক্সট, যে ধরনের উদ্ভিদকে জাঙ্গল উদ্ভিদ বলা হয় তা হলো, এখানে 4টি অপশান রয়েছে, ক্রান্তীয় পর্ণমোচী, ক্রান্তীয় চিরহরিৎ, ক্রান্তীয় মরু এবং ম্যানগ্রোভ। আমরা জানি যে মরু উদ্ভিদকে জাঙ্গল উদ্ভিদ বলা হয়, তো এটার উত্তর হবে ক্রান্তীয় মরু। নেক্সট, 12 নম্বর প্রশ্ন, ভারতে কার্পাস বস্ত্র শিল্পের রাজধানী বলা হয় কোন শহরকে? ভারতে কার্পাস বয়ন শিল্পের রাজধানী বলা হয় মুম্বাই শহরকে। নেক্সট,
ভারতের ব্যস্ততম জাতীয় সড়কপথ হলো, অপশানগুলো দেখে নেই, NH-19, NH-44, NH-16 এবং NH-8। তো এর মধ্যে উত্তর হবে NH-19। নেক্সট, নিষ্ক্রিয় সেন্সরের উদাহরণ নয়। এই সকল প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব দক্ষতার সাথে এই প্রশ্নগুলোর উত্তর দেবে, কারণ এখানে দেখো উদাহরণ নয় বলে দিয়েছে। তো নিষ্ক্রিয় সেন্সরের উদাহরণ নয়, এখানে দেখো 4টি অপশান দিয়েছে: ইলেকট্রনিক ক্যামেরা, মাল্টিস্পেকট্রাম ক্যামেরা, র্যাডার এবং ফটোগ্রাফিক ক্যামেরা। তো দেখো এখানে কিন্তু এই র্যাডার ছাড়া বাকি 3টে অপশানই কিন্তু নিষ্ক্রিয় সেন্সরের উদাহরণ। তাই অনেকেই কিন্তু ওই 9 শব্দটা না দেখে কিন্তু প্রথমেই ওই ইলেকট্রিক ক্যামেরা বা যে কোনো একটাই উত্তর দিয়ে দেবে। তাই এই প্রশ্নগুলো আগে খুব ভালো করে পড়বে এবং এর মধ্যে উত্তর হবে র্যাডার, কারণ এর মধ্যে একমাত্র র্যাডারই যেটা সক্রিয় সেন্সার, বাদবাকি সবগুলোই নিষ্ক্রিয় সেন্সারের উদাহরণ। নেক্সট, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার। নেক্সট, যে নির্দিষ্ট তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে কি বলে? উত্তর হবে শিশিরাঙ্ক উষ্ণতা। শিশিরাঙ্ক উষ্ণতায় বায়ু সম্পৃক্ত হয়। নেক্সট, ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে কী নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে ডিহং নামে পরিচিত। নেক্সট, সূর্য সমলয় উপগ্রহগুলি পৃথিবীকে প্রতিদিন গড়ে কতবার প্রদক্ষিণ করে? এর উত্তর হবে 14 বার। নেক্সট, উষ্ণ মরুভূমির লবণাক্ত জলের হ্রদগুলি কী নামে পরিচিত? উষ্ণ মরুভূমি অঞ্চলের লবণাক্ত জলের হ্রদগুলিকে প্লায়া হ্রদ বলা হয়। নেক্সট, কোন বৃষ্টিপাতকে সীমান্ত বৃষ্টিপাত বলা হয়? নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিকে সীমান্ত বৃষ্টি বলা হয়, বা সীমান্ত বৃষ্টিপাত সৃষ্টি হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতে। নেক্সট, কোন যন্ত্রের সাহায্যে শিল্পকেন্দ্রের নির্গত ধোঁয়া থেকে অম্ল দূর করা হয়? এর উত্তর হবে শুষ্ক স্ক্রাবার যন্ত্রের মাধ্যমে। নেক্সট, 22 দাগের প্রশ্ন, আন্দামান দ্বীপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আন্দামান দ্বীপের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো স্যাডেল পিক। নেক্সট, মরু অঞ্চলে বালি সমৃদ্ধ মাটিকে কি বলে? মরুভূমি অঞ্চলের বালি সমৃদ্ধ মাটিকে বলা হয় সিরোজেম মৃত্তিকা। সিরোজেম মৃত্তিকা বলা হয় মরুভূমি অঞ্চলের বালুকাময় মৃত্তিকাকে। নেক্সট, ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ কোনটি? এটা কিন্তু অনেকেই তাড়াহুড়ো করে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ মানে জলপথটাকে স্কিপ করে মানে দীর্ঘতম যেহেতু বলে এবং জাতীয় কথাটা যেহেতু আছে অনেকেই কিন্তু সড়কপথ লিখে দেয়, কিন্তু খেয়াল রাখবে এখানে জাতীয় জলপথের কথা বলা হয়েছে। ভারতের দীর্ঘতম জাতীয় জলপথের নাম হলো NW1। নেক্সট, ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুতকারী সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? এর উত্তর হবে দেরাদুন। নেক্সট, ভারতের বৃহত্তম কয়াল কোনটি? ভারতের বৃহত্তম কয়াল হল ভেম্বনাথ কয়াল। নেক্সট, ব্ল্যাকফুট রোগ হয় কোন ধাতব দূষণের দ্বারা? আমরা প্রত্যেকেই জানি আর্সেনিক দূষণের দ্বারা ব্ল্যাকফুট রোগ হয়ে থাকে। নেক্সট, ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ কোনটি? এখানে কিন্তু খেয়াল রাখবে হিমালয়ের উচ্চতম শৃঙ্গ দেয়নি, ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ। অনেকে কিন্তু এটা ভুল করবে যে ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি বা হিমালয়ের উচ্চতম শৃঙ্গ কোনটি বলে, কিন্তু এখানে প্রশ্নটা ভালো করে খেয়াল রাখবে ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ মানে ভারতে হিমালয়ের যতগুলি শৃঙ্গ রয়েছে তার মধ্যে উচ্চতম কোনটি? এর উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। নেক্সট, গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি অঞ্চলে সৃষ্ট ধূলিঝড়কে স্থানীয় ভাষায় কি বলে? গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে ধূলিঝড় হয় তাকে স্থানীয় ভাষায় আধি বলা হয়। নেক্সট, ভারতীয় আদমশুমারি অনুসারে শহরের ন্যূনতম জনসংখ্যা কত? এর উত্তর হবে 5000 জন, কারণ ভারতবর্ষে শহরের আদমশুমারি সংজ্ঞায় বলাই আছে কোনো একটি অঞ্চল তখনই শহর হবে যখন সেখানকার জনসংখ্যা 5000 জন বা তার অধিক হবে। তাই এখানে প্রশ্নটা কি বলেছে? ভারতীয় আদমশুমারি অনুসারে
শহরের ন্যূনতম জনসংখ্যা, মানে এর থেকে কম হলে হবে না, তাহলে সেই সংখ্যাটা কত হবে? 5,000 জন। নেক্সট, কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা শহর যুক্ত হয়েছে? এর উত্তর হবে সোনালী চতুর্ভুজ। আমরা প্রত্যেকেই জানি সোনালী চতুর্ভুজ ভারতের প্রধান এই 4টি মেট্রোপলিটন শহরকে যোগ করেছে। নেক্সট, সমুদ্র ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ কোন বায়ুকে বলা হয়? সমুদ্র ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় মৌসুমী বায়ুকে। নেক্সট, মিলিয়ন শিট ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার কত? এর উত্তর হবে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। নেক্সট, আউশ ধান কোন শস্যের উদাহরণ? আউশ ধান জাইদ শস্যের উদাহরণ। নেক্সট, পর্বতের পাদদেশে নুড়ি, পলি ও বালি গঠিত মাটিকে কি বলে? এর উত্তর হবে ভাবর বলে। লাস্ট প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম কি? ভারতের প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম হলো আর্যভট্ট। তো এই ছিল এই মক টেস্টের প্রথম 36টা শর্ট প্রশ্ন। এরপরে গ্রুপ বিতে রয়েছে 2 নম্বরের প্রশ্নগুলো। তো এক্ষেত্রেও বলে রাখি, মাধ্যমিকের কোশ্চেন সেটআপে তোমরা এই গ্রুপ বি এর 2 নম্বরের প্রশ্নগুলির ক্ষেত্রে প্রতি দুটোর মধ্যে একটি করে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, অর্থাৎ সেখানে কিন্তু তোমরা বেশ অনেকগুলি অপশান পাবে, কিন্তু এখানে কিন্তু কোনো অপশান নেই। এখানে গুরুত্বপূর্ণ 6টি প্রশ্নকেই দেওয়া হয়েছে। সেই 6টি প্রশ্ন কি কি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, মরু সম্প্রসারণ রোধের 2টি উপায় বর্ণনা করো। অর্থাৎ মরুভূমি যে সম্প্রসারিত হচ্ছে বা মরুভূমির যে আয়তন বৃদ্ধি পাচ্ছে সেটি আটকানোর জন্য গৃহীত 2টি পদক্ষেপ এখানে লিখতে হবে। নেক্সট প্রশ্ন, আইটিসিজেড কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, আইটিসিজেড কি? নেক্সট, বর্জ্য ব্যবস্থাপনার 2টি গুরুত্ব বর্ণনা করো। বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব বা যে কোনো 2টি উপযোগিতা এখানে বর্ণনা করতে হবে। নেক্সট, হিমপ্রাচীর কি? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, হিমপ্রাচীর কি? সেখানে হিমপ্রাচীর কাকে বলে এবং হিমপ্রাচীরের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ এখানে লিখতে হবে। নেক্সট বলেছে মরুস্থলী কি? মরুস্থলী কি? এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতবর্ষের পশ্চিমে রাজস্থানের থর মরুভূমির একেবারে পশ্চিমাংশ মরুস্থলী নামে পরিচিত, যার প্রকৃত অর্থ হলো মৃতের দেশ। তো এটি হলো মরুস্থলী, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পারলে ভারতের পশ্চিম দিকে মরুস্থলীর অবস্থানটা যদি দেখিয়ে দেওয়া যায় ভারতের ম্যাপে আরও ভালো হয়। নেক্সট রয়েছে ডিগ্রি শিট কাকে বলে? তোমাদের একদম লাস্ট চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিগ্রি শিট কাকে বলে? একদম সঠিক উত্তর, টু দি পয়েন্ট অ্যান্সার করতে হবে এর, কারণ এই সমস্ত প্রশ্নগুলোতে কিন্তু বানিয়ে লেখার কোনো জায়গা থাকে না। তো এই ছিল 2 নম্বরের 6টা প্রশ্ন। এরপরে গ্রুপ সিতে 3 নম্বরের প্রশ্ন। এক্ষেত্রেও তোমাদের মাধ্যমিকের কোশ্চেনে প্রতি দুটোর মধ্যে একটা করে লিখতে হবে, বাট আমি কিন্তু এখানে কোনো অপশান রাখিনি। তো এখানে গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন আমি বেছে নিয়েছি, দেখে নেওয়া যাক সেই 4টি প্রশ্ন কী কী। প্রথম প্রশ্ন, মরুভূমি অঞ্চলে প্রধানত বহির্জাত শক্তিরূপে বায়ু অধিক ক্রিয়াশীল কেন তা বর্ণনা করো। দেখো, তোমাদের 3 নম্বরের প্রশ্নে কিন্তু একটা বা দুটো প্রশ্ন এরকম থাকবেই যে ভৌগোলিক কারণ বর্ণনা করো, অর্থাৎ প্রশ্নগুলো একদম ডাইরেক্ট ধরনের হয় না, একটু কনসেপ্ট থেকে লিখতে হয়। তো এটা সেরকমই একটা কনসেপচুয়াল কোশ্চেন, কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কী বলেছে? মরুভূমি অঞ্চলে প্রধান বহির্জাত শক্তিরূপে বায়ু অধিক ক্রিয়াশীল কেন তা বর্ণনা করো। 3 থেকে 4টে পয়েন্ট লিখলে কিন্তু এটার অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হয়ে যাবে, একটু ভালো করে লিখতে হবে। নেক্সট, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য, এটা তো অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নাম্বার চ্যাপ্টার থেকে প্রশ্নটা নেওয়া 3 নাম্বার বলছি, দ্বিতীয় চ্যাপ্টার থেকে, অর্থাৎ বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা নেওয়া হয়েছে। নেক্সট রয়েছে হচ্ছে 3 নম্বরের প্রশ্নটা, ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব বর্ণনা করো। এই প্রশ্নটা কিন্তু এই বছরের মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধ্যমিকের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ অবশ্যই কিন্তু এই প্রশ্নটাকে গুরুত্ব দেবে এবং প্রশ্নটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নেবে। নেক্সট প্রশ্ন রয়েছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য। আমি এখানে দুটো পার্থক্য রেখেছি। অ্যাকচুয়ালি পার্থক্য এমন একটা কোশ্চেন, মানে যে কোনো কোশ্চেন সেটআপে যদি পার্থক্য থাকে, আমি সবসময় ছাত্রছাত্রীদের বলি পার্থক্যগুলোতে অধিক গুরুত্ব দিতে, কারণ পার্থক্যগুলি
যদি তুমি সঠিকভাবে লিখতে পারো ফুল মার্কস, এখানে কিন্তু নাম্বার কাটার মতো কোনো জায়গা থাকে না। তো লাস্ট চ্যাপ্টার থেকে এটা টানা হয়েছে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের পার্থক্য এবছরের মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট গ্রুপ ডি, যেখানে 5 মার্কসের 4টে প্রশ্ন তোমাদের লিখতে হয়। একইভাবে তোমরা মাধ্যমিকের কোশ্চেন প্যাটার্নে এই 5 মার্কসের কোশ্চেনগুলোকে ওখানে আবার দুটো সেটে আলাদা করে, ঠিক আছে। তো প্রথমে থাকে হচ্ছে কি ফার্স্ট সেকেন্ড থার্ড চ্যাপ্টার থেকে 4টি প্রশ্ন থাকে, তার মধ্যে দুটো লিখতে হয়। তারপরে ভারতের থেকে, ভারত যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে 4টে প্রশ্ন থাকে, তার মধ্যে থেকে আবার দুটো লিখতে হয়। তো এখানে আমি শুধুমাত্র 4টি প্রশ্নই রেখেছি এবং 4টিই লিখতে হবে। এবং এই 4টি প্রশ্ন কিন্তু এবছরের মাধ্যমিকের জন্য বলো বা টেস্টের জন্য বলো ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই যখন টেস্ট পরীক্ষা দেবে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা, তখন অবশ্যই এর মধ্যে থেকে কিন্তু কমন পাবে। তো সেখানে প্রথম প্রশ্নটা কী রয়েছে? প্রথম প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্যের মাধ্যমে গঠিত 3টি ভূমিরূপ বর্ণনা করো। এই বছরের মাধ্যমিকের জন্য কিন্তু বায়ুর ক্ষয়কার্যের দ্বারা গঠিত ভূমিরূপগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এবং এই সকল ক্ষেত্রে কিন্তু অবশ্যই ছবি দেবে। ছবি দিয়ে ভূমিরূপটাকে বর্ণনা করবে এবং প্রত্যেকটা ভূমিরূপের বৈশিষ্ট্য, তার সংজ্ঞা তো অবশ্যই লিখবে, সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং তার উদাহরণ। তো ভীষণ ইম্পর্টেন্ট এবছরের জন্য বায়ুর ক্ষয়কার্যের মাধ্যমে গঠিত ভূমিরূপ। নেক্সট, বায়ু চাপবলয় ও নিয়ত বায়ুর সম্পর্ক চিত্র সহ বর্ণনা করো। বহুবার এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিকে এসেছে, এই বছরের জন্য কিন্তু এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। বায়ুর চাপবলয় এবং নিয়ত বায়ুর সম্পর্ক একটি চিত্র দেখবে তোমাদের পাঠ্য বইতে বা সহায়িকার সমস্ত জায়গায় রয়েছে, সেই চিত্রটা কিন্তু অবশ্যই আঁকতে হবে এই এই প্রশ্নটার ক্ষেত্রে, এবং সেই ছবির মাধ্যমে কিন্তু টোটাল কোশ্চেনটা লিখতে হবে। নেক্সট, চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, এটা কমন প্রশ্ন, এবছরের জন্য ইম্পর্ট্যান্ট আমার মনে হয়েছে তাই দিয়েছি। ভৌগোলিক পরিবেশ বললে কিন্তু তোমাদের প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ উভয় ক্ষেত্রটাকেই বর্ণনা করতে হবে। এবং লাস্ট 5 নম্বরের যে প্রশ্নটা রয়েছে সেটা হলো পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতি লাভের কারণ আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতি লাভের কারণ। এবার এই সকল প্রশ্নের ক্ষেত্রে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী যেটা করে যে একদম প্রথমেই কমন কয়েকটা কারণ, মানে সেভাবে গুরুত্বপূর্ণও নয়, কমন কয়েকটা কারণ লিখে দিয়ে চলে আসে, তারা কিন্তু এভারেজ নাম্বার পায়। তো এই প্রশ্নটায় 5-এ 5 পেতে হবে কিভাবে? এই প্রশ্নটায় যদি 5-এ 5 পেতে হয় সেক্ষেত্রে আমাদের প্রথমেই পশ্চিম ভারতের কার্পাস বয়ন যে শিল্প কেন্দ্রগুলি রয়েছে সেগুলি কিন্তু উল্লেখ করতে হবে। প্রথমে কিছুটা ভূমিকা, 2-1 লাইন ভূমিকা লিখে আমাদের পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প কেন্দ্রগুলির নাম দেন, কারণগুলো, এবং সেই কারণগুলো যেন তথ্যপূর্ণ হয়, তথ্যপূর্ণ কারণ বলবে এবং একটা ভারতের মানচিত্র এঁকে সেখানে পশ্চিম ভারতের কয়েকটি শিল্পকেন্দ্রকে যদি তোমরা দেখিয়ে দিতে পারো তবেই কিন্তু 5-এ 5 পাওয়া সম্ভব হবে। তো এরপরে লাস্ট রয়েছে গ্রুপ ইতে ম্যাপ পয়েন্টিং রয়েছে। এখানে 10টা ম্যাপ পয়েন্টিং রয়েছে, প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিংয়ের জন্য 1 নাম্বার করে। এক্ষেত্রে বলে রাখি মাধ্যমিকেও কিন্তু তোমরা ম্যাপ পয়েন্টিংয়ে কোনো অপশান পাবে না, তাই ম্যাপ পয়েন্টিংটা কিন্তু যে কটা দেবে সে কটাই করতে হবে। তো আমার মনে হয়েছে কিছু ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং যেটা আমি কোশ্চেন সেটআপে রেখেছি, সেখানে প্রথমে রেখেছি পক প্রণালী, 2 নম্বরে শিবালিক পর্বত, 3 নম্বরে কাবেরী নদী, 4 নম্বরে রেখেছি বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত উপকূল। এটা কি হবে? এটা হবে করমণ্ডল উপকূল। তো তোমরা যখন ম্যাপ পয়েন্টিং করবে তোমরা কিন্তু এভাবে লিখবে, করমণ্ডল উপকূলটাকে দেখিয়ে দিয়ে তারপরে 4 নাম্বার দিয়ে লিখবে এরকম বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত উপকূল, ব্র্যাকেটের মধ্যে অবশ্যই করমণ্ডল উপকূল কিন্তু তোমরা লিখে দেবে। নেক্সট, একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যায় এমন যে কোনো একটি অঞ্চল তোমরা দেখিয়ে দেবে, তবে যে অঞ্চলটি তোমরা দেখাবে তার নাম লিখে দেবে। ধরো তোমরা ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল হিসাবে মেঘালয় মালভূমিকে দেখালে, তো ব্র্যাকেটে লিখে দেবে মেঘালয় মালভূমি। নেক্সট, ক্রান্তীয় চিরহরিত অরণ্য অঞ্চল। ক্রান্তীয় চিরহরিত অঞ্চল ভারতবর্ষের যে সকল জায়গাগুলোতে লক্ষ্য করা যায় তার মধ্যে তোমাদের ইচ্ছে মতো একটা অঞ্চল দেখিয়ে দেবে। ধরো তোমরা দেখালে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, তাহলে ওই অঞ্চলটা মানচিত্রে দেখিয়ে তোমরা ব্র্যাকেটে অবশ্যই লিখে দাও পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, ক্রান্তীয় চিরহরিত অরণ্য অঞ্চল, ব্র্যাকেটের মধ্যে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল। নেক্সট, প্রধান চা উৎপাদক অঞ্চল।
ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল হচ্ছে অসম, তাই সবথেকে ভালো হয় যদি তোমরা অসমটাকেই দেখাও, তাহলে সবথেকে ভালো হয়। তবে অনেকে দার্জিলিং দেখাতে পারে, সেটাও অন্যতম একটা প্রধান। যাই হোক, তোমরা যেটাই দেখাবে ব্র্যাকেটে তার নাম লিখে দেবে। নেক্সট, ভারতের ম্যানচেস্টার, আমরা জানি ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ। 9 নম্বরে দিয়েছি সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য। ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য হলো অরুণাচল প্রদেশ, সেটা অরুণাচল প্রদেশকে দেখিয়ে ব্র্যাকেটে লিখে দিতে হবে। আর লাস্ট, শুল্কমুক্ত বন্দর, আর শুল্কমুক্ত বন্দর হলো আমাদের কান্দালা। তো এই ছিল 90 নম্বরের মক টেস্ট, যেটা টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল উভয় ক্ষেত্রের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি আশা করি এই একটা মাত্র মক টেস্টের প্রশ্ন থেকেই তোমরা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু অনেক প্রশ্নই কমন পাবে। তো যদি আমি যতটা পেরেছি প্রশ্নটা ব্যাখ্যা করেছি, এরপরেও যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ সামনেই মাধ্যমিক, এবং মাধ্যমিক যত সামনে আসবে চ্যানেলে মাধ্যমিকের ভূগোল সংক্রান্ত এই ধরনের ভিডিও কিন্তু আরও অনেক করে আসতে চলেছে। তো সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।